নমস্কার, আমি মৌমিতা। নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব আমার খুব প্রিয় সাহিত্যিক শ্রী প্রচেত গুপ্তের লেখা খুব 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 চমৎকার একটি ছোট গল্প, মন ভালো করা গল্প। গল্পের নাম বৃষ্টি। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প বৃষ্টি। শ্রীপর্ণা বসে আছে বারান্দায়। গাঢ় বেগুনি রঙের একটা ওড়না তার কানে গলায় মাফলারের মতো করে জড়ানো। সে নির্দিষ্ট ইন্টারভ্যালে হাঁটছে এবং নাক টানছে। তবে তার মন হাঁচি বা নাক টানায় নেই, তার মন কোলের উপরে রাখা ল্যাপটপে। টাইপ করতে করতে হাসছে, কখনো মুচকি কখনো জোরে। সম্ভবত কারোর সঙ্গে কথা চালাচালি হচ্ছে। কার সঙ্গে কথা চালাচালি হচ্ছে? ঘন ঘন নাক বোঝার কারণে শ্রীপর্ণার ফর্সা টিকুলো নাকের ডগা এখন টকটকের লাল। 25 বছরের এই মেয়েকে খুবই সুন্দর দেখতে। নাকের ডগা লাল হওয়ায় এখন অতিরিক্ত সুন্দর লাগছে। তবে শুধু টিকলো নাক, ভাসা ভাসা চোখ আর গায়ের রং ফর্সা বলেই সে সুন্দর এমন নয়। তার ছিপছিপে চেহারায় এক ধরনের বুদ্ধির ছাপ আছে। দেখা গেছে যাদের চেহারায় বুদ্ধির ছাপ থাকে তারা সাধারণত বোকা হয়। শ্রীপর্ণার বেলাতে ঘটনা অন্যরকম। সে সত্যিই বুদ্ধিমতী। মেয়ের থেকে কয়েক হাত দূরে বসে আছেন মানসবাবু। তিনি বসে আছেন মোড়ার উপরে। বারান্দায় একটাই চেয়ার, বেতের রকিং চেয়ার। সেই চেয়ারের দখল নিয়েছে শ্রীপর্ণা। রকিং চেয়ারের নিয়ম হলো সে সামনে পিছনে দুলবে, কিন্তু এই চেয়ার দোলে পাশাপাশি। শ্রীপর্ণার ফেভারিট, বসলে উঠতেই চায় না। এই বারান্দাটাও চমৎকার, এখন আরো চমৎকার লাগছে। কাল রাতে খুব বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি নেই, তবে আকাশ মেঘলা। এই মেঘকে বলে কাজল লিপটে যাওয়া মেঘ। মেঘ টপকে সকালের অল্প আলো এসে পড়েছে বারান্দায়। আলো নয়, আলোর ছায়া। আলোর ছায়া খুব সুন্দর, হাতে পেতে ধরতে ইচ্ছে করে। আলো নয়, মানসবাবু ধরে আছেন খবরের কাগজ, চোখের সামনে তুলে ধরে আছেন, কিন্তু পড়তে পারছেন না। তার মধ্যে পাথর ভাব দেখা দিয়েছে। পাথর ভাব এক ধরনের কঠিন অবস্থা। এই অবস্থায় মনে হয় শরীরের বিভিন্ন অঙ্গ পাথর হয়ে গেছে। চোখের মনি, হাত পা, ঘাড়, গলা সবই পাথর। কিছুই নাড়াচাড়া করা যাবে না। মানুষ সাধারণত এই ধরনের অবস্থা লাভ করে গভীর শোকে। মানসবাবু পাথর হয়েছেন রাগে। তার রাগ দুজনের উপরে, মেয়ে এবং মেয়ের মা। মেয়ের বুদ্ধি নিয়ে মানসবাবুর গর্ব ছিল। সম্বন্ধের সময় মাত্র 17 মিনিট এই মেয়ের সঙ্গে পাত্র কথা বলেছিল, তাও মুখোমুখি নয়, কথা হয়েছিল টেলিফোনে, কর্পোরেট কায়দায়। ব্যাস, তাতেই ছেলে রাজি, বিয়ে ফাইনাল। এমন মেয়েকে নিয়ে গর্ব হবে না? আজ মানসবাবু সেই গর্ব তছনছ হয়ে গেছে। মনে হচ্ছে তার মেয়ে শুধু বোকা নয়, তার বুদ্ধি গাধার থেকেও নিম্নমানের। নইলে বিয়ের মাত্র 8 মাসের মধ্যে এমন কাজ কেউ করতে পারে? শ্বশুরবাড়ি যদি গোলমালের হতো তাহলে একটা কথা ছিল, ঘটনা একেবারেই তা নয়। ফ্যামিলি অতি সজ্জন ফ্যামিলি। জামাই রঞ্জনও অতি ভদ্রসভ্য ছেলে।
এতটাই ভদ্রসভ্য যে মাঝে মধ্যে শ্বশুর হিসেবে মানসবাবুরই অস্বস্তি হয়। দেখা হলে দুবার করে পায়ে হাত দিয়ে প্রণাম করে, একবার প্রথমে, একবার শেষে। আজকের দিনে দুবার প্রণাম করা জামাই পাওয়া খুবই কঠিন ব্যাপার। আগামী বছর জামাইকে অফিস থেকে বিদেশে পাঠাচ্ছে, গোটা ইউরোপ ট্যুর। লন্ডনে শ্রীপর্ণা গিয়ে মিট করবে, অথচ ছেলের এতটুকু গর্ব নেই। শুধু ছেলের নয়, ছেলের বাপ মায়েরও নেই। বলেছে, ও তো আপনাদেরও ছেলে, গর্ব আপনাদের। আহা, সব মিলিয়ে মেয়ে শ্বশুরবাড়ি হলো সোনার শ্বশুরবাড়ি। বড় মাপের গাধা না হলে সেখান থেকে। মেয়ের মা সম্পর্কেও সন্দেহ আছে। মনে হচ্ছে এই ঘটনায় সেও যুক্ত। কিভাবে যুক্ত? মানসবাবু খুব চেষ্টা করছেন রাগ কমিয়ে মাথা ঠান্ডা রাখতে। তিনি পরপর 2 কাপ গরম চা খেয়েছেন, মাথা ঠান্ডা হতে শুরুও করেছে। পাথর ভাবটা কাটছে, আর একটু সময় নিচ্ছেন। রাগের শুরু কাল রাতে, তখন রাত 10:30 বাজে। টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। রোজকারই মতো বই হাতে শুতে যাওয়ার তোড়জোড় করছিলেন মানসবাবু। এমন সময় গাড়ির আওয়াজ পেলেন। পুরনো লজ্জড়ে গাড়ি স্টার্ট বন্ধ না করে দাঁড়ালে এক ধরনের পাড়া কাঁপানো বিচ্ছিরি আওয়াজ হয়। সেই আওয়াজ। বিরক্ত হয়ে দোতলা জানলা দিয়ে উঁকি দিলেন মানসবাবু এবং চমকে উঠলেন। ট্যাক্সি থেকে নামছে শ্রীপর্ণা। তার এক হাতে সুটকেস, অন্য হাতে ল্যাপটপের ব্যাগ। আধো আলো আধো অন্ধকারে মানসবাবু দেখলেন মেয়ের মুখ হাসি হাসি। মানসবাবু একই কারণে খুশি এবং চিন্তিত হলেন। মেয়ে হঠাৎ এসেছে বলে খুশি, আবার মেয়ে হঠাৎ এসেছে বলে চিন্তাও। কোনো গোলমাল হয়নি তো? এত রাতে কেন? গোলমাল হলে তো মুখে হাসি থাকার কথা নয়। নাকি ওটা হাসি নয়? আবছা আলো আর বৃষ্টির ফোঁটায় বিভ্রম হচ্ছে। তিনি জানলা থেকে সরে এসে স্ত্রীকে বললেন, অনুরাধা, পর্ণা এসেছে। অনুরাধা দেবী শোবার জন্য বিছানা করছিলেন। স্বামীর মুখে মেয়ে এসেছে শুনে খুশিতে বালিশ টালিশ ছুঁড়ে ফেলে দিয়ে খাট থেকে লাফ দিয়ে নামলেন। কি ব্যাপার বলো তো? পর্ণা কাউকে না জানিয়ে হুট করে চলে এলো? তোমাকে ফোন করেছিল? ঘর থেকে বেরোতে বেরোতে অনুরাধা স্বামীর দিকে কঠিন চোখে তাকিয়ে বললেন, মেয়েকে বাপের বাড়ি আসতে হলে আগাম জানিয়ে আসতে হয় নাকি? কিভাবে জানিয়ে আসবে? আগে থেকে ব্যান পাঠিয়ে আসবে? মানসবাবু থমকে গেলেন। কথাটা ভুলও নয়, এটাও তো শ্রীপর্ণারই বাড়ি। বিয়ে হয়ে গেছে মানে এই নয় যে এ বাড়ি তার নয়। এই বাড়ি অবশ্যই তার। সে যখন খুশি আসতে পারে। আসার আগে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করে আসার কোনো যুক্তি নেই। তিনি ঢোক গিলে বললেন, না না, ভাবছি কোনো সমস্যা হলো কিনা। আজকালকার মেয়েদের নিয়ে ভয় করে। অনুরাধা আরো কঠিন চোখে তাকালেন, বললেন, অলুক্ষণে কথা বলছো কেন? সমস্যা হবে কি জন্য? হিরে টুকরো জামাই, তার সঙ্গে সমস্যা কিসের? এরকম অলুক্ষণে কথা আর বলবে না। মানসবাবু থতমত খেয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। সিঁড়ির ধাপ টপকাতে টপকাতে অনুরাধা দেবী বললেন, ফট করে যেন মেয়েকে জিজ্ঞেস করো না কেন এসেছে, কতদিন থাকবে। বাপের বাড়িতে এসে মেয়েরা এই ধরনের প্রশ্ন শুনলে রেগে যায়, অপমানিত হয়। স্ত্রীর শাসনে মানসবাবু বিরক্ত হলেন, কিন্তু প্রকাশ করলেন না। স্ত্রীকে আজকাল একটু ভয় ভয় লাগে, মনে হয় বয়স বাড়ার লক্ষণ। শ্রীপর্ণার শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে, টনসিল ফুলেছে, সর্দি কাশি হাঁচি সব একসঙ্গে চলছে। ঠান্ডা লাগার কারণ জিজ্ঞেস করতে গিয়েও চেপে গেলেন মানসবাবু। কে জানে এই প্রশ্ন করা উচিত হবে কিনা। আজ রাতে ঝুঁকি না নেওয়াই ভালো, কাল সকালে দেখা যাবে। মেয়ের সঙ্গে কথা বলতে সমস্যা হচ্ছে,
তবে মায়ের সঙ্গে তার কথা চলল আকারে ইঙ্গিতে। আকারে ইঙ্গিতে হাসাহাসিও হলো। কাজটা কঠিন, তবু হলো। হাসাহাসির বিষয় মানসবাবু বুঝতে পারলেন না। মা মেয়ের হাসাহাসির কারণ কখনো অন্য কেউ বুঝতে পারে না। মানসবাবুর ইচ্ছে করছিল মেয়েকে একটা ধমক দিয়ে বলেন, বুকার মতো হাসাহাসি বন্ধ করো। শরীর খারাপ নিয়ে এত রাতে এলে কেন? টালিগঞ্জ থেকে দমদম তো কম পথ নয়, তার উপর বৃষ্টি বাদলার রাত। কাল সকালে এলে কি তোমার বাবা মা পালিয়ে যেত? মনে ভাবলেও কথাটা বলতে পারলেন না মানসবাবু। অনুরাধা ঠিকই বলেছে, বাবা মায়ের কাছে মেয়ের আশাটাই বড়। কখন এলো, কেন এলো, সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো রাতে, একটু বেশি রাতের দিকে। স্ত্রীর কাছ থেকে মেয়ের আসার কারণ আধখানা জানতে পারলেন মানসবাবু। জেনে শিউরে উঠলেন। বাইরে তখন তুমুল বৃষ্টি নেমেছে। এক টানা 2 মাস ধরে মানুষ খুন করা টাইপের গরম চলছিল। অনেকে বলছিল মরুভূমি সৃষ্টির প্রাক মুহূর্তে অবস্থা নাকি ঠিক এই রকমই হয়েছিল। কিছুদিনের মধ্যে কলকাতাও একটা মরুশহর হয়ে যাবে। নতুন মরুশহর। ফ্লাইওভার দিয়ে চলবে উটের শাড়ি, শপিং মলে পাথরের গয়না, খেজুর তরমুজ বিক্রি হবে। বেশি রাতে গড়িয়াহাটের মোড়ে আগুন জ্বেলে ট্যাম্বুরিন হাতে নাচবে ঘাগরা পরা জিপসি কন্যারা। আর কটা দিন গরমের কষ্ট সহ্য করলেই এই দারুণ কাণ্ডটা ঘটবে। শেষ পর্যন্ত অবশ্য দারুণ কাণ্ড ঘটল না। 3 দিন হলো প্রকৃতি একেবারে উল্টো হয়ে গেছে। বঙ্গোপসাগর থেকে হই হই করে ছুটে এসেছে উথাল পাতাল মেঘ। আকাশ সেই যে কালো চাদরে মুখ ঢেকেছে, কিছুতেই মুখ খুলছে না। ঝমঝমিয়ে ঝিরঝিরিয়ে বৃষ্টি নামছে যখন তখন। আবহাওয়া অফিসের কর্তারা গদগদ মুখে বলেছেন, চিন্তা নেই, বর্ষা এসে গেছে। সেই বৃষ্টি চলছে। মানসবাবু আগেই শুয়ে পড়েছিলেন। বেশি রাতে মেয়ের সঙ্গে বকবকানি সেরে ঘরে ঢুকলেন অনুরাধা। তাকে খুশি খুশি লাগছিল। মানসবাবুর হিংসে হলো। ইস, জানলে মেয়ের সঙ্গে তিনিও গল্প করতে পারতেন। ফালতু শুয়ে রইলেন। রাগ রাগ গলায় বললেন, এত রাত পর্যন্ত অসুস্থ মেয়েটাকে জাগিয়ে রাখলে? অনুরাধা বললেন, আহা, আমি কোথায় জাগিয়ে রাখলাম? তোমার মেয়েই তো ছাড়ছিল না। গলায় ব্যথা, তবু কথা বলবে। ভেবেছিলাম বিয়ের পর ছেলে মানুষগুলো কাটবে, এখন দেখছি আরো বেড়েছে। কথাটা শেষ করে ফিজ ধরনের আওয়াজ করে হাসলেন অনুরাধা। এই হাসিতে মানসবাবু আরো রাগলেন। বললেন, ছেলে মানুষই আরো বেড়েছে? কিরকম সেটা? অনুরাধা মজা পাওয়া গলায় বললেন, জানি না, কাল সকালে মেয়েকে জিজ্ঞেস করো। মানসবাবুর রাগও বাড়ল। জিজ্ঞেস করবার দরকার নেই, নিজের চোখেই দেখতে পাচ্ছি। ঝড় বৃষ্টির মধ্যে মাঝরাতে চলে এলো। ছি 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 ছি, ও বাড়ির লোকজন কি ভাবছে বলো তো? ভাবছে আমাদের আশকারা রয়েছে। রাত পর্যন্ত আদিক্ষেতা না করে তোমার উচিত ছিল মেয়েকে এই পাগলামির জন্য জোর ধমক দেওয়া। অনুরাধা হাই তুলতে গিয়ে থমকে গেলেন। অবাক গলায় বললেন, ও মা, ধমক দেব কেন? আমি তো খুব খুশি। মানসবাবু বললেন, কি বলছো তুমি? মেয়ের পাগলামিতে খুশি হয়েছ? অনুরাধা এবার আওয়াজ না করে সুন্দর করে হাসলেন। নাইট ল্যাম্পের ফিকে আলোয় তার ঝকঝকে দাঁতের শাড়ি দেখা গেল। বললেন, খুশি হব না? বিয়ের পর আমার কতবার ইচ্ছে করেছে বাবা মায়ের কাছে চলে যাই, দুপুরে মাঝ রাতে। বয়স অল্প ছিল, সংসারে মন বসত না, মন কেমন করত। কিন্তু আমি কি যেতে পারতাম? পারতাম না। তোমার মেয়ে পেরেছে। মানসবাবু পুরু কুঁচকে বললেন, কে তোমাকে যেতে বারণ করেছিল? অনুরাধা নিষ্প্রিয় গলায় বললেন, না, কেউ করেনি।
আমার সবাই করেছিল। থাক থাক, এখন আর ওসব তুমি বুঝবে না। পর্ণা কেন আজ রাগ করে টালিগঞ্জ থেকে চলে এসেছে? বিছানার উপরে ধরপড় করে উঠে বসলেন মানসবাবু। বললেন, চলে এসেছে? চলে এসেছে মানে? অনুরাধা নিশ্চিন্ত ভঙ্গিতে হাই তুললেন। বললেন, আহ আহ চলে এসেছে মানে চলে এসেছে, রাগ হয়েছে। মানসবাবু বিস্মিত হলেন। মেয়ে রাগ করে শ্বশুর বাড়ি ত্যাগ করেছে, আর মেয়ের মা হাই তুলছে। তিনি বিস্ফারিত চোখে বললেন, কি হয়েছে? হোয়াট হ্যাপেন? অনুরাধা দেবী মুচকি হেসে বললেন, ভেরি মজার থিং হ্যাপেন। কাল মেয়ের কাছ থেকে জেনে নিও। আমি এখন ঘুমোবো। কথাটা বলে অনুরাধা আবার মুচকি হাসলেন। তারপর সত্যি সত্যি ঘুমিয়ে পড়লেন। বাইরে গুম গুম শব্দে বাজ পড়ল। মানসবাবুর মনে হলো বাইরে নয়, বাজ পড়েছে তার মাথায়। পড়ারই কথা। বিয়ের মাত্র 8 মাসের মাথায় মেয়ে শ্বশুরবাড়ি থেকে রাগ করে চলে এলে মেয়ের বাবার মাথায় বাজ পড়বে না? তার উপর মেয়ের মা বলছে মজার ঘটনা। ভয়ঙ্কর। মনে হচ্ছে মা মেয়ের মধ্যে কোনো চক্রান্ত রয়েছে। মানসবাবু খাট থেকে নেমে পুরো 1 জাগ জল খেলেন। ঘরে পায়চারি করলেন। বেশ কয়েকবার খাটে বসলেন এবং উঠলেনও। নিজের ঘর থেকে বেরিয়ে একতলায় মেয়ের ঘর পর্যন্ত গিয়ে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আবারও ফিরে এলেন 2 বার। শেষ পর্যন্ত বিছানায় চিত হয়ে শুয়ে সিদ্ধান্ত নিলেন, রাগের কারণ জানবার দরকার নেই, দরকার মেয়ের সঙ্গে কথা বলার। রাগ করে নয়, ঠান্ডা গলায় কথা। তাকে বুঝিয়ে কালই ও বাড়ি পাঠাতেই হবে। বলবেন, ছি ছি ছি, কি বলে তুমি এ কাজ করলে পর্ণা? লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। না না, আমি তোমার কাছ থেকে কোনো এক্সকিউজ শুনতে চাই না। একজন বুদ্ধিমতী মেয়ের কাছ থেকে এ জিনিস ভাবা যায় না। অমন শ্বশুরবাড়ি 100 হাত মাটি খুঁড়লে পাওয়া যাবে? বলো, পাওয়া যাবে? যদি বলো পাওয়া যাবে, তাহলে এখনই আমি বাগানে গিয়ে 100 হাত মাটি খুঁড়ব। মাথা ঠান্ডা করবার চেষ্টায় অনেকটাই সফল হলেন মানসবাবু। পাথর ভাবটা কাটিয়ে আর চোখে মেয়ের দিকে তাকালেন। শ্রীপর্ণা ফ্যাঁস আওয়াজে হাসল। একগাল হেসে বলল, বাবা, অমন করে আর চোখে তাকিও না তো, আমার ভয় করছে। মানসবাবু লজ্জা পেয়ে দ্রুত চোখ সরিয়ে নিলেন। শ্রীপর্ণা বলল, আমি জানি তুমি আমার উপরে রেগে আছো। মা নিশ্চয়ই তোমাকে সব বলেছে, তাই তো? তারপরেও হাসছি বলে তোমার রাগ আরো বাড়ছে। রাগের সময় হাসি ক্যাটালিস্টের কাজ করে, রাগকে বাড়িয়ে দেয়। দুঃখের সময় ক্যাটালিস্টের কাজ করে সান্ত্বনা। সেই কারণে দুঃখের সময় কাউকে সান্ত্বনা দিতে নেই। কেন হাসছি তুমি কি শুনবে বাবা? শুনলে তুমিও মজা পাবে। মানসবাবু ঠিক করলেন এবারে কথা বলবেন, তবে প্রথমে কাজের কথা নয়, প্রথমে হাবিজাবি কথা। ঠান্ডা লাগা নিয়ে কথা শুরু করলে কেমন হয়? তোমার ঠান্ডা লেগেছে কেন পর্ণা? শ্রীপর্ণা হেসে বলল, বৃষ্টিতে ভিজেছি বাবা। ওই গরমের পর পরশু যখন প্রথম বৃষ্টি হলো তখন খুব ভিজেছি। ও, কোথাও গিয়েছিলে বুঝি? সঙ্গে ছাতা ছিল না? এরকম করবে না বুঝলে, বর্ষাকালে সব সময় ছাতা রাখবে সাথে। শ্রীপর্ণা খিলখিল করে হেসে বলল, ও মা, ছাতা থাকবে না কেন? আমি তো ছাদে উঠে ভিজলাম, আগেও তো ভিজতাম। জানো বাবা, রঞ্জনদের বাড়ির ছাদটা খুব বড় আর খুব সুন্দর। মনে হয় ওরা বৃষ্টিতে ভেজবার জন্যই ছাদটা বানিয়েছে। মানসবাবু মোড়াতেই নড়ে চড়ে বসলেন। শ্বশুর বাড়ির ছাদে গিয়ে বাড়ির নতুন বউ ভিজেছে? কাজের কথা সব গোলমাল হয়ে গেল। আগে এই ধাক্কাটাই সামলাতে হবে। তিনি ঢোক গিলে বললেন, আহ, কেউ দেখেনি তো মা?
তোমাকে কেউ দেখেনি তো? শ্রীপর্ণা দুবার নাক টেনে রকিং চেয়ার দুলিয়ে বলল, দেখেছে কিনা জানি না বাবা, তবে সবাই জেনেছে। গলা খাকারি দিয়ে শান্ত ভঙ্গিতে মানসবাবু বললেন, বলছি এটা ঠিক হয়নি। শ্বশুরবাড়ির ছাদে ভেজাটা ঠিক হয়নি। এখন তুমি বাড়ির বউ, কলেজের মেয়ে নও। কি যে বলো না বাবা, বৃষ্টি নেমেছে আর আমি ভিজবো না, এমন কখনো হয়েছে? বৃষ্টি হচ্ছে শ্বশুরবাড়ির ছাদে আর আমি ভিজবো অন্য জায়গায়। জানো বাবা, শুধু ভিজিনি, সঙ্গে নেচেওছি। সিজনের প্রথম বৃষ্টিতে সব সময় ভেজবার সঙ্গে সঙ্গে নাচতে হয়, এইটাই নিয়ম। ধেই ধেই করে নেচেছি, সঙ্গে বেসুরো গলায় গান। ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা, হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা। খুব মজা, খুব মজা বাবা। মানসবাবু মুহূর্তখানেক চুপ করে রইলেন, তারপর নিচু গলায় বললেন, ছি ছি, আর কখনো এমন করো না পর্ণা। শ্রীপর্ণা দুবার হাঁচি দিল, একবার নাক টানল, গলার ওড়না টেনে টুনে জড়িয়ে বলল, রঞ্জনও ফিরে এসে ওই এই একই কথা বলল। ও অফিসে ট্যুরে বাইরে গিয়েছিল, 3 দিন পরে রাতে বাড়ি ফিরে এসে সব খবর পেল, আমার বৃষ্টি স্নানের খবর। বলল, ছি ছি, আর কখনো এমন করো না শ্রীপর্ণা, বাবা মা দুঃখ পেয়েছেন। আমিও বললাম, 100 বার করব, 100 বছর বাঁচবো, তাই 100 বার। 1000 বছর বাঁচলে 1000 বছর ভিজতাম। এরপর থেকে তোমার বাবা মাকেও সঙ্গে নেব, ওরা যদি রাজি হন তো ভালো, না হলে জোর করব। আমার মাকে বিয়ের পরে ছাদে উঠে বৃষ্টিতে ভিজতে দেয়নি বাবা, মায়ের সেই দুঃখ আজও আছে। নিশ্চয়ই তোমার মায়েরও সেরকম কোনো দুঃখ আছে, আমি দুঃখ দূর করব। রঞ্জন কথা শুনে আমাকে বলল, শাট আপ। বাবা, তোমার জামাই তো খুব ভালো ছেলে, শাট আপের বেশি বলতে পারে না। তবে সঙ্গে সঙ্গেই আমি সুটকেস গুছিয়ে চলে এসেছি। ঠিক করিনি, ঠিক করিনি বাবা। শ্রীপর্ণা আবার কিলকিল করে হাসল। স্তম্ভিত হয়ে বসে আছেন মানসবাবু, কি বলবেন বুঝতে পারছেন না। সত্যি কি এমন হয়েছিল? অনুরাধাকে বৃষ্টিতে ভিজতে দেননি? কবে? এই সামান্য একটা ঘটনা সে আজও মনে রেখেছে, নাকি এটা সামান্য নয়? শ্রীপর্ণা চকচকে চোখে বলল, বাবা, কার সঙ্গে কম্পিউটারে হেসে হেসে চ্যাট করছি জানতে চাইলে না তো? তোমার জামাইয়ের সঙ্গে। সে আজ আমাকে নিয়ে যেতে আসছে। আমি বলেছি যেতে পারি, একটা শর্তে। এ বাড়ি ছাদে উঠে আমার সঙ্গে তাকে বৃষ্টিতে ভিজতে হবে, তবেই তাকে আমি ক্ষমা করব। ও গাইগুই করছে, বলছে আমার ঠান্ডা লেগেছে আর ভেজা উচিত হবে না। আমি বলেছি উচিত না হলেও ভিজব। মাকে জিজ্ঞেস করেছি, মাও বলেছে হ্যাঁ ভিজবি, ঠান্ডা লাগলেও ভিজবি, যদি আমাকে সঙ্গে নিস আমিও ভিজব। মানসবাবু একটু চুপ করে রইলেন, তারপর মুখ তুলে গাধা মেয়ের চোখের দিকে তাকালেন, লাজুক হেসে বললেন, এই বুড়ো বয়সে আমার বৃষ্টিতে ভেজাটা কি ঠিক হবে? তুই কি বলিস? শেষ হলো আজকের গল্প, শিবপ্রচ্ছেদ গুপ্তের লেখা ছোট গল্প বৃষ্টি। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা এই চ্যানেলে আমার পুরো গল্প পাঠটি শুনলেন, তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের। সবাই খুব ভালো থাকুন,
সাথে থাকুন, ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।